আমি আজকে আল্লাহর কাছে একটাই দরখাস্ত করতে চাই যে আল্লাহ বিএনপির আবার সেই পুরনো 17 বছর ফিরে দাও, যেই 17 বছরে বিএনপি ধান খেতে বাঁশবাগানে গর্তের ভিতরে লুকে আছিল। সেই জীবন তাদের খুব পছন্দের, তাদের সেই জীবন দয়া কইরা আবার ফিরে দাও। এই সামান্য রাজনৈতিক স্বার্থে তার চোখের দৃষ্টি চিরতরে কেড়ে নেওয়া হলো। কি হবে এমন রাজনীতি দিয়ে? রাজনীতি ছিল জনগণের জন্য, অথচ রাজনীতি আজ কত মায়ের বুক খালি করছে। এই যে বালু ট্রাক বসাইলেন, তারপরে ট্রাক্টর বসাইলেন, পুলিশকে দিয়ে 144 জারি করাইলেন, কেন? আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি নামে মামলা করেছে বিএনপি, যে কোনো সময় তারা গ্রেফতার হয়ে যেতে পারে। অন্যদিকে খেপে গিয়ে একই সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। আজকে আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের একজন বাইরের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে সেই ভাইয়ের বক্তব্যটি শুনে আসি। আমি আজকে আল্লাহর কাছে একটাই দরখাস্ত করতে চাই যে আল্লাহ বিএনপির আবার সেই পুরনো 17 বছর ফিরে দাও, যেই 17 বছরে বিএনপি ধান খেতে বাঁশবাগানে গর্তের ভিতরে লুকে আছিল। সেই জীবন তাদের খুব পছন্দের, তাদের সেই জীবন দয়া কইরা আবার ফিরে দাও। আমার এই দোয়াটা আল্লাহ তুমি কবুল করে নাও। বিএনপি বর্তমানে যেই জীবনে আছে, এই জীবন তারা রিজার্ভ করে না। তারা সেই ধান খেতে, সেই কচু খেতে, সেই বাঁশবাগানে, সেই গর্তের ভিতরে লুকানো সেই জীবনটাকেই বেশি ভালোবাসে। তাদের সুখে থাকতে ভূতে কিলায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই দিনটা তাদের আবার ফিরে দেয়। গতকাল আমরা দেখেছি একজন শিক্ষার্থী, যেও হয়তো এই দেশের জন্য বড় অবদান রাখতে পারতো এবং এই দেশের জন্য একটা মূল্যবান সম্পদ হতে পারতো, সামান্য রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে নির্মমভাবে রডের আঘাত করে তার চোখকে চিরতরে নষ্ট করে দেওয়া হয়েছে। সিলেট এমএজি ওসমান মেডিকেলে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ডক্টর জানিয়ে দিয়েছে সরি, এই চোখ দিয়ে সে আর কোনোদিন দুনিয়ার আলো দেখতে পারবে না। অথচ এই শিক্ষার্থীও, সে হয়তো এই দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারত, সে হয়তো এই দেশে শিক্ষাঙ্গনে বড় অবদান রাখতে পারত, কিন্তু এই সামান্য রাজনৈতিক স্বার্থে তার চোখের দৃষ্টি চিরতরে কেড়ে নেওয়া হলো। কি হবে এমন রাজনীতি দিয়ে? রাজনীতি ছিল জনগণের জন্য, অথচ রাজনীতি আজ কত মায়ের বুক খালি করছে। আমরা এই নতুন বাংলাদেশে, জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে এমন দৃশ্য আর দ্বিতীয়বার দেখতে চাই না। আজকে তো নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে সে আর কথা বলবে না, এবং তার মানে সে আর কথা বলবে না, মানে আমি তার কথাও আসলে আমি বুঝি নাই। সে আর কথা বলবে না মানে কি? সে মানে কথা বলবে নাটা কথা দিয়ে কেমনে বলবে মানুষ? সেটা এর অর্থ অনেক, মানে তাহলে এতদিন ধরে বলছে কেন? এই ফেলার জন্য বসেছিল সে? একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির আচরণ, কথাবার্তা যদি আপনি একটু দেখেন, তাহলে যে কোনো মানুষ সংক্ষুব্ধ হবে কিনা একটু আপনার কাছে আমি বিনীতভাবে একটু অনুধাবন করার জন্য। মোশাররফ ভাই, আপনার শেষ হইলে আপনি এবং অভয় দিলে, অনুমতি দিলে আবার একটু বলি। আপনি বলেছেন যে জনাব পাটোয়ারির কথা ধরে, যে জনাব পাটোয়ারির রাজনৈতিক আচরণ, এটাকে আমরা আজকে নতুন দেখতেছি। আমরা কি সংসদে আপনাদের সদস্য দলের লোকজনদের গালাগালি করতে দেখি নাই? কবিতার নাম করে কথা বলতে দেখি নাই? আমরা যখন রাজনীতি করেছি মোশাররফ ভাই, আমি একটু আপনাকে স্মরণ করাই দিই, আমরা সেই সময়কার যিনি স্বৈরাচার শাসক এরশাদ সাহেবরে কি মানে যে কোনো তরুণ নেতৃবৃন্দই তো এরশাদ সাহেবরে গালি না দিয়ে আমরা কোনো বক্তৃতা শুরু করছি? এই যে এনসিপির উপর যে আক্রমণ হইল, সেইটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই এপ্রুভ করেছেন আপনারা? না জনাব খালেদ মহিউদ্দিন, আপনি লক্ষ্য করবেন যে বিএনপি প্রায় 5 মাস রাষ্ট্রের দায়িত্ব, এখন পর্যন্ত কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই। বরং আমি মনে করি হবিগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুঃখজনক এবং এটা বিচ্ছিন্ন ঘটনা। কারণ আপনি জানেন আমরা এখন রাষ্ট্রের দায়িত্বে আছি, সুতরাং দেশটাকে শান্ত রাখা, জনগণকে আশ্বস্ত করা, এটাই কিন্তু আমাদের মূল কাজ হওয়া উচিত। মোশাররফ ভাই, কেন আমি এই প্রশ্নটা করলাম যে আপনারা যদি এপ্রুভ না করে থাকেন, আজকে আবার একই ঘটনা ঘটে। আজকে আমি খালেদ ভাই, আমি একটু বলি আপনাকে যে এই ঘটনাটা গতকাল যখন ঘটেছে, এটা কিন্তু আকস্মিক একটা ঘটনা ঘটেছে, যার সাথে বিএনপি বা অঙ্গ সংগঠন কেন্দ্রীয়ভাবে কোনোভাবে জড়িত না। বরং আপনারা দেখেছেন স্থানীয়ভাবে যে ঘটনা ঘটেছে, তারপর আজকে আমরা মানে ঢাকাতে আমরা যারা আছি, আমরা মোটামুটি এটা বা বিভিন্ন সেক্টরে যোগাযোগ করে, এবং আপনি দেখবেন ইতিমধ্যে কিন্তু 144 কিন্তু প্রত্যাহার করা হয়েছে, এবং আমরা সংশ্লিষ্ট বিষয়টাকে তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সরকার দল যদি এটার সাথে ইনভলভ থাকতো তাহলে কিন্তু আপনার মামলা হতো না। ইতিমধ্যে আপনি শুনেছেন যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নামে সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে। সুতরাং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের শাস্তি হোক, এটা আমরা চাই। কিন্তু এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা যারা
নেতৃত্বে আছি অথবা যারা আমরা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেই, আমাদেরকেও কিন্তু সংযুক্ত হতে হবে। আমাদের কোনো কথায়, কোনো আচরণে যাতে জনমনে কোনো অসন্তোষ বা অস্বস্তি দেখা না দেয়, সেই ব্যাপারেও যদি আমরা একটু মোশাররফ ভাই, আমি এই জায়গাটাতে একটু আসতে চাচ্ছিলাম যে একদিকে বলা হচ্ছে যে বিএনপি আন্দোলনের সাথে যুক্ত না, অন্যদিকে বলা হচ্ছে যে কিছু শব্দ ব্যবহার, বিশেষ করে এনসিপির একজন নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলা হইতেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেসব ভাষা ব্যবহার করেছেন তার ফলে জনগণ ক্ষুব্ধ হয়েছে। আমরা দেখেছি 21 শতকে সবচেয়ে যার নাম ব্যবহার করে আসলে অত্যাচার করা হয়, একটা গ্রুপ ফেসিবাদী হয়ে ওঠে, ওইটার নাম হলো জনগণ বা সাধারণ জনতা। আপনারা সেন্ট্রালি যদি অর্ডার না দিবেন, সেন্ট্রালি যদি পালন না করবেন, তাহলে 144 ধারাটা দেওয়া হয়েছিল কেন? যারা ওইখানে আন্দোলন মানে মারামারি করলো তাদেরকে গ্রেফতার কেন করা হয় না? প্রশাসনকে তো আমরা দেখলাম, প্রশাসনের সাথে এনসিপি নেতৃবৃন্দের কি না, আপনি একটু যদি বলেন, একটু ব্যাখ্যা যদি করেন। না না, আমি যদি আমাকে যদি একটু শেষ করতে দেন, তাইলে আপনি একটু লক্ষ্য করবেন যে কালকের ঘটনাটা যেটা ঘটেছে এটা সম্পূর্ণ ছিল অনাকাঙ্ক্ষিত। এটা কোনোভাবে আমাদের দলের সাথে সম্পৃক্ত না। এখন আপনি বলেন যে জনাব পাটোয়ারি সাহেব যে বক্তব্যগুলি বাংলাদেশে দিচ্ছেন, নিশ্চয়ই আপনি নিউ ইয়র্কে থাকলেও বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নেতৃবৃন্দের আচরণ, চলাফেরা, কথাবার্তা, বক্তব্য নিশ্চয়ই আপনার নখদর। সেখানে আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি, আপনি দেখবেন যে গত নির্বাচনের সময় জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব আমাদের একজন প্রবীণ নেতা, বাংলাদেশেরই প্রবীণ নেতা জনাব মির্জা আব্বাসকে যেভাবে উনি বিব্রত করেছে, এইটা কি কোনো রাজনৈতিক দলের নেতার কি কোনো কর্মকাণ্ড? বরং আমরা দেখেছি এটা এমন সে আচরণ করেছে, দল কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। পরবর্তী সময় যখন বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে, আপনি দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, নানা জায়গায় বলছে বিএনপি কে পালিয়ে যাবেন, তারেক রহমানকে টেনে হেসড়ে নামাবো, আবার লন্ডন আপনাকে চলে যেতে হবে। আপনি বলেন আপনার এই 5 মাসে বিএনপির নেতৃবৃন্দের এমন কোন আচরণ বাংলাদেশে ঘটেছে জানিয়ে আমাদের এরকম টকশোতে আলোচনা করতে হয়? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটে নাই। কারণ আপনি দেখবেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই দায়িত্ব গ্রহণ করার পর উনি বাংলাদেশ, ওনার স্লোগানই ছিল যে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি কত ধরনের কর্মসূচি গ্রহণ করেছে আপনি দেখেন। যে মাননীয় প্রধানমন্ত্রী প্রোটোকল নিচ্ছেন আর সাধারণ জীবনযাপন করছেন, রাস্তায় ট্রাফিক জ্যামকে উনি মেনে চলছেন, ওনার চলাফেরায় আচার আচরণের মধ্যে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করার চেষ্টা করছে। সেখানে যেই নেতা, এবং বাংলাদেশের সাম্প্রতিক আমরা একটা জরিপও দেখেছিলাম, সেই জরিপে আমরা দেখেছিলাম বাংলাদেশের 83% লোক তারেক রহমানের এই যে রাষ্ট্র পরিচালনাকে ওনারা সমর্থন করে। সুতরাং একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির আচরণ, কথাবার্তা যদি আপনি একটু দেখেন, তাহলে যে কোনো মানুষ সংক্ষুব্ধ হবে কিনা একটু আপনার কাছে আমি বিনীতভাবে একটু অনুধাবন করার জন্য। মোশাররফ ভাই, আপনার শেষ হইলে আপনি এবং অভয় দিলে, অনুমতি দিলে আবার একটু বলি। আপনি বলেছেন যে জনাব পাটোয়ারির কথা ধরে যে জনাব পাটোয়ারির রাজনৈতিক আচরণ, এটাকে আমরা আজকে নতুন দেখতে, আমরা কি সংসদে আপনাদের সদস্য দলের লোকজনদের গালাগালি করতে দেখি নাই, কবিতার নাম করে কথা বলতে দেখি নাই? আমরা যখন রাজনীতি করেছি মোশাররফ ভাই, আমি একটু আপনাকে স্মরণ করাই দিই, আমরা সেই সময়কার যিনি স্বৈরাচার শাসক এরশাদ সাহেবরে কি মানে যে কোনো তরুণ নেতৃবৃন্দই তো এরশাদ সাহেবরে গালি না দিয়ে আমরা কোনো বক্তৃতা শুরু করছি না? খালেদ মহিউদ্দিন, আপনি একটা লক্ষ্য, আপনি নিশ্চয় মনে আছে আমরা যখন ছাত্র ছিলাম, এবং আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখানে তরুণরা, এখানে তাদের রক্ত একটু গরম থাকে, তারপর আপনার মনে থাকার কথা আপনার নিশ্চয় যে আমরা একটা পরিবেশ পরিষদ করেছিলাম। সেখানে রাজনৈতিক স্লোগান কি হবে, আচরণ কি হবে, কিভাবে আমরা ক্যাম্পাসের সহাবস্থান আমরা নিশ্চিত করব, কিভাবে যার যার রাজনৈতিক কর্মসূচিগুলি তারা পালন করবে, এগুলি নিয়ে কিন্তু আমরা ক্যাম্পাসটাকে একটা জায়গা, তারপরে যে ব্যতিক্রম ঘটে নাই তা না, কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি যে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে একটা সহাবস্থানের মধ্যে গিয়ে রাজনীতি করতে। কিন্তু আপনি দেখবেন এই জাতীয় সংসদে এখানে আমাদের সাইবুল আলম মিলন ভাই আছেন, যিনি একজন বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য। আপনি দেখবেন আমার মনে হয় 2টি অধিবেশন শেষ হয়েছে, নেতৃবৃন্দ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তারা ভূমিকা পালন করে সংসদকে কিন্তু একটা কার্যকরী সংসদের দিকে তারা নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের মানুষের যদি আপনি একটু পালসটা দেখেন, অথবা যদি আপনি একটু জরিপ করেন, অথবা যদি একটু পাবলিক ওপিনিয়ন নেন, আপনি দেখবেন যে অনেকে মনে করছে অনেকদিন পর এই জাতীয় সংসদটা কিন্তু একটা কার্যকরী সংসদের দিকে এগিয়ে যাচ্ছে। না মোশাররফ ভাই, এই যে ধরেন
গালি দেওয়া বা কটু কথা বলা ভালো কি খারাপ, বাংলাদেশের সাধারণ জনগণ কি মনে করে? এটাকে কখনো অ্যাকসেপ্ট করে না। তো এটা আমি এটা তো fair confirm enough, আমি, এটা তাহলে করে না। তাকেও অ্যাকসেপ্ট করবে না, আর তাকে ধরে না, না, মাইর দিতে হবে এটা- কেন? এটা- তাকে ধরে মাইর দিতে হবে কেন? না মাইরের ব্যাপার না, এই যে আমরা বলছি তো ঘটনাটা সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন ঘটনা, যার সাথে আমাদের কেন্দ্রীয় রাজনীতি বা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো সংযোগ ছিল না। আমরা যখনই এই ঘটনাটা আমাদের নজরে এসেছি, আপনি দেখবেন 144 দিয়ে যাতে কোনো ফার্দার কোনো ঘটনা না ঘটে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এবং 144 আজকে ধারা দেওয়া ইতিমধ্যে 144 ধারা কেন দেওয়া হয়েছিল? না 144 না হলে আপনি হবিগঞ্জের অবস্থা দেখেছেন যে কি অবস্থা। না, দুই পক্ষের মধ্যে। হবিগঞ্জে তো বিএনপির একজন নেতার নেতৃত্বে বা কয়েকজন নেতার নেতৃত্বে, সংসদ সদস্যদের নেতৃত্বে এইটা মানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছিল। তো পুলিশের উচিত ছিল তাদের সেখান থেকে ভাগায় দেওয়া, তাই না? না এটা ধরেন শোনেন, একটা আমাদের দেশে একটা সংস্কৃতির মধ্যে আমরা দীর্ঘদিন ছিলাম, যারা খালেদ মহিউদ্দিন সাহেব এই যাচ্ছি এই 2 দিনে আরো শিক্ষা নিয়ে আমরা আরো পরিবেশ টিভি কিন্তু নানা জায়গায় প্রোগ্রাম করে চলছে। আমি সন্ধ্যায় দেখলাম সিলেটে তারা বিশাল সমাবেশ করছে, তো এখন তো আর সমস্যা হচ্ছে না। অর্থাৎ দুর্ঘটনাকে আমরা দুর্ঘটনা হিসাবে চিহ্নিত করি এবং ভবিষ্যতের জন্য আমরা যদি সবাই সতর্ক হই, এই ধরনের অবাঞ্ছিত ঘটনা থেকে আমরা সবাই আমরা ফিরবো। মোশাররফ ভাই, আপনার ইফস এন্ড বাটস এর কথা আপনি তুললেন, তার মানে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা সমর্থন করেন? আসলে না এই ধরনের কথা বলা আমি সমর্থন করব না কখনই। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।